ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, ঠিক আছে? ট্রান্সফরমেশনাল রুলস অ্যাপ্লাই করা হয়, রুলসগুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্সেস জেনারেট করা হয়। এই ধরনের যে মডার্ন গ্রামারটা, যেটা নোয়াম চমস্কি বলে একজন বানিয়েছিলেন বলা যেতে পারে, ওনার ওনার বই সিনট্যাকটিক স্ট্রাকচার্স 1957-এ পাবলিশ হয়। তো ওই বইটায় উনি এই ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামারের ব্যাপারে বলেন। ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার প্রেসক্রিপটিভ গ্রামারের মধ্যে পড়ে। তোমাদেরকে ডেসক্রিপটিভ গ্রামার আর প্রেসক্রিপটিভ গ্রামারের মধ্যে তফাৎ বলেছিলাম। অঙ্কিতা বলো কি তফাৎ আছে ডেসক্রিপটিভ গ্রামার আর প্রেসক্রিপটিভ গ্রামারের মধ্যে? স্যার বলছি যে এক্স্যাক্টলি কোনটাকে কি বলে মনে নেই, কিন্তু হুম একটাতে ফার্স্টে হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়, তারপর হুম সেটা অনুসারে একটা ডেফিনেশন দেওয়া হয়, আর হুম আরেকটাতে ফার্স্টে ডেফিনেশন দেওয়া হয়, তারপর সেটা অনুসারে এক্সাম্পল দেওয়া হয়। হ্যাঁ, তো তাহলে এটা কেউ বলতে পারবে এখানে যে ও কিসের এক্সাম্পল দিল? ফার্স্টটা কিসের এক্সাম্পল, সেকেন্ডটা কিসের এক্সাম্পল? সাথী? স্যার প্রথমে যেটা মানে সংজ্ঞাটা দিয়ে তারপর উদাহরণটা দেওয়া হয় সেটা ডেসক্রিপটিভ, আর যেটা উদাহরণ দিয়ে তারপর সংজ্ঞাটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রেসক্রিপটিভ গ্রামার। হ্যাঁ, উদাহরণ আগে প্রেসক্রিপটিভ, উদাহরণ পরে, ডেফিনেশন আগে, সংজ্ঞা আগে ডেসক্রিপটিভ, ঠিক আছে? এই সরি, ভুল বললাম। না, ডেসক্রিপটিভ হচ্ছে যেখানে আগে উদাহরণগুলো দিয়ে দেওয়া হবে, সেইখান থেকে একটা সংজ্ঞা যারা পড়াশোনা করছে বা যারা দেখছে তারা নিজেরাই তৈরি করবে। আর প্রেসক্রিপটিভ প্রেসক্রিপশনের মতন, ডাক্তারের প্রেসক্রিপশনের মতন, ডাক্তার যেটা বলবে সেই প্রেসক্রিপশন হিসেবেই আমরা ওষুধটা খাই। আগে প্রেসক্রিপশনটা দিয়ে দেওয়া হয়, আগে সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয়, তারপরে উদাহরণগুলো দেওয়া হয়। আর প্রেসক্রিপটিভ গ্রামারটাই তোমরা ছোটবেলার থেকে পড়ে এসছো, যেখানে প্রথমে সংজ্ঞাটাকে বোঝানো হয়, সংজ্ঞাটাকে বলা হয়, উদাহরণ দেওয়া হয়, প্রেসক্রিপটিভ হয় সেটা। আর ডেসক্রিপটিভ হচ্ছে আগে উদাহরণগুলো দিয়ে দেবে, সেই উদাহরণগুলোর থেকে তোমরা নিজেরাই একটা নিয়ম বার করে নিতে পারবে যে আচ্ছা পরপর পরপর এই ধরনের জিনিসগুলো হচ্ছে, মানে এটা নিয়ম, তোমরা এটা বলে যাবে, বুঝে যাবে। তো প্রেসক্রিপটিভ গ্রামার হচ্ছে যে গ্রামারটা আগে ডেফিনেশন দেওয়া হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়, সেখানে খুব একটা নিজের কোনো অ্যাক্টিভিটি খুব একটা বেশি থাকে না আদার দ্যান সলভিং দ্য প্রবলেমস অ্যাকর্ডিং টু দ্য রুলস। আর ডেসক্রিপটিভে কি হয়, আগে তোমাকে অনেকগুলো এক্সাম্পলস দিয়ে দেওয়া হয়, অনেকগুলো কেস স্টাডিজ দেওয়া হয়, সেইখান থেকে স্টুডেন্টসরা বা টিচাররা নিজেরাই রুলসগুলোকে বুঝতে পারে। রুলসগুলোকে আগের থেকে বলে দেওয়া হয় না, ডেফিনেশন দিয়ে দেওয়া হয় না, ডেফিনেশনটা ওই এক্সাম্পলসগুলোর থেকে তৈরি করা যায় ডেসক্রিপটিভ গ্রামারে। তো যাই হোক, প্রেসক্রিপটিভ, আমি যদি প্রেসক্রিপটিভ গ্রামার বলে থাকি তাহলে ভুল বললাম। টিজি গ্রামার ডেসক্রিপটিভ গ্রামারের একটা পার্ট, যেখানে এইটা বোঝার চেষ্টা করা হচ্ছে যে যদি একটা স্পিকার বা যখন একটা স্পিকার নিজের থেকে ট্রান্সফরমেশনাল রুলসগুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্সেস জেনারেট করতে শুরু করবে, তখন ওইটাকে বলা হবে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। মানে নোয়াম চমস্কি এটা বলার চেষ্টা করছিলেন যে মানে আমরা কি করে বুঝতে পারবো যে একজন ব্যক্তি গ্রামারে পটু হয়ে গেছে, একজন ব্যক্তি একটা ভাষায় পটু হয়েছে? তখনই বুঝতে পারবো যখন সেই ব্যক্তিটা নিজের থেকে নতুন নতুন সিচুয়েশনে নতুন নতুন সেন্টেন্সেস তৈরি করতে শুরু করে দেবে। দ্যাট ইজ দ্য দ্যাট ইজ হোয়াট ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার ইউজুয়ালি স্টাডিজ। এটা হচ্ছে ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামারের স্টাডির ব্যাপার, যে কখন স্পিকাররা, লার্নার্সরা নিজের থেকে ট্রান্সফরমেশনাল রুলসগুলোকে অ্যাপ্লাই করে করে নতুন নতুন সেন্টেন্সেস জেনারেট করতে শুরু করবে। এবার ট্রান্সফরমেশনাল রুলসগুলো কি? ধরো একটা সেন্টেন্স আছে, তোমাদের কাছে আশা করি এগুলো নোটসগুলো লেখা রয়েছে, তোমরা নোটসগুলোকে আশা করি
দেখছো, কারণ এগুলো ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছি, লিখিয়েছি। তো একটা এরকম একটা সেন্টেন্স যদি থাকে, জন কিকড দ্য বল, ঠিক আছে? তো এটাকে যদি আমি বলি, সৃজিতা জন কিকড দ্য বল, এটা কোন ভয়েসে রয়েছে? সৃজিতা, সৃজিতা ঘুমোচ্ছে। সৈকত? না স্যার ঘুমাচ্ছি না, আচ্ছা ভাবছি। বলো। হ্যাঁ, তো মিউটটা সরিয়ে ভাববে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ভাবছো। জন কিকড দ্য বল, এটা কোন ভয়েসে আছে? ভয়েস কি 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 ভয়েস হয়? সৈকত বলো। স্যার অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, ভেরি গুড। এবার অ্যাক্টিভ ভয়েসটাকে সৃজিতা প্যাসিভ ভয়েসে করতে পারবে? 2 নম্বরের এগুলোই প্রশ্ন আসতে পারে কিন্তু। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, ট্রান্সফর্ম করো সেন্টেন্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এরকম আসতে পারে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে জানো কি সৃজিতা? হ্যাঁ জানি, আর ভুলে গেছি এখন। জানো কিন্তু ভুলে গেছো। আচ্ছা, সাথী? দ্য বল ওয়াজ কিকড বাই দ্য জন। বাই দা জন? না, বাই জন। এবার থেকে দা সাথী করে বলা হবে। না না। তো এখানে দ্য জন কিকড দ্য বল, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? আর প্যাসিভে আমরা কি করি? প্যাসিভে আমরা সাবজেক্টের জায়গায় অবজেক্টটাকে বসিয়ে দিই, আর অবজেক্টের জায়গায় সাবজেক্টকে বসিয়ে দিই। মানেটা পাল্টায় না, জাস্ট সাবজেক্টের স্থানে অবজেক্ট, অবজেক্টের স্থানে সাবজেক্ট চলে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটার একটা নিয়ম আছে। এই নিয়মটাকেই বলা হচ্ছে ট্রান্সফরমেশনাল রুল। মানে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে যে ট্রান্সফর্মটা করছি, সেটা কিছু নিয়ম মেনে করছি। সেই নিয়মটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশনাল রুলস। এবং রুলটা কি? ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে। আর দ্বিতীয় রুলটা কি? যে এক মিনিট। দ্বিতীয় রুলটা কি? যে ভার্বের থার্ড ফর্ম হবে। এখানে কিকড 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 একই থাকবে, কিন্তু অন্য জায়গায় অন্য কোনো ওয়ার্ডে যেখানে থার্ড ফর্মটা আলাদা হয়, সেইখানে আমরা এটা বুঝতে পারবো যে ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করা হচ্ছে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছি। এবং একটা বিওয়াই বাই একটা শব্দ অ্যাড হয়, একটা প্রিপোজিশন অ্যাড হয়ে যায়, বিওয়াই বাই। তো এই যে নিয়মগুলো, এগুলোকেই বলা হচ্ছে ট্রান্সফরমেশনাল রুলস। ট্রান্সফর্ম হচ্ছে সেন্টেন্সটা, আর একটা নতুন সেন্টেন্স জেনারেট হচ্ছে, যেটাকে দেখতে লাগছে নতুনের মতন, বাট অ্যাকচুয়ালি সেটা নতুন নয়। তো টিজি গ্রামার এই জিনিসটাকেই বলতে চাইছে। এবং টিজি গ্রামারের মধ্যে এটাও বলা আছে যে সব সেন্টেন্সেসেরই একটা মূল রূপ হয়, একটা ডিপ স্ট্রাকচার হয়। তোমাদের এই ডিপ স্ট্রাকচার আর সারফেস স্ট্রাকচারটাও হয়তো বলেছিলাম, ক্লাসে লিখিয়েছিলাম। তো ডিপ স্ট্রাকচারটা কি, যেটাকে আর একটাও শব্দে জানা যায়, সেটা হচ্ছে কার্নেল সেন্টেন্স। KERNEL, কার্নেল সেন্টেন্স। ডিপ স্ট্রাকচার, ডিপ সেন্টেন্স বা কার্নেল সেন্টেন্স, সব সেন্টেন্সেরই একটা মূল রূপ হয়। তো এই যে জন কিকড দ্য বল, এই যে বাক্যটা, এইখানে জন কিক বল, এটা হচ্ছে বাক্যের মূল রূপ।
এবং এটার সঙ্গে কোনো সময় ইডি লাগানো হচ্ছে পাস্ট টেন্স করে দেওয়ার জন্য, কোনো সময় এস লাগানো হচ্ছে কিকের সাথে, যাতে সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার সেটা বোঝানো যায়। কোনো সময় সাবজেক্টের জায়গায় অবজেক্টকে বসানো হচ্ছে, অবজেক্টের সাবজেক্টের আগে বাই বসিয়ে দেওয়া হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হচ্ছে। এগুলো সবই ট্রান্সফরমেশনাল রুলস, এবং ট্রান্সফরমেশনাল রুলসটাকে অ্যাপ্লাই করে করে আমরা একই বাক্যের বিভিন্ন ধরনের রূপ তৈরি করতে পারি। কিন্তু অস্থিটা আসল জিনিসটা কিন্তু একটাই, ওই কাঠামোটা এক। যেমন ঠাকুর তৈরি হয়, ঠাকুরের কাঠামোটা একই থাকে, কোনোটা গণেশ হয়, কোনোটা সরস্বতী হয়, কোনোটা দুর্গা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাঠামো যখন তৈরি করা হয় তখন তুমি বুঝতে পারবে না যে এটা কার কাঠামো তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার দুর্গা সাধারণত অন্য যে ঠাকুরগুলো হয় দুর্গা পুজোতে তার কাঠামোটা সব থেকে বড় থাকে, তো আমরা বুঝে যাব যে বড় কাঠামো হলে ওই দুর্গার কাঠামো হবে। কিন্তু যদি একই ধরনের অনেকগুলো কাঠামো তৈরি থাকে আমরা এটা বুঝতে পারবো না যে কোনটা কালী কোনটা সরস্বতী। তো সেরকমই ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামারে বলা হচ্ছে যে একটা পার্টিকুলার ডিপ সেন্টেন্স থাকে, একটা রূপ থাকে, একটা স্কেলেটাল স্ট্রাকচার থাকে, এবং ওটার সঙ্গে আমরা মাটি বা মাংস লাগিয়ে লাগিয়ে বিভিন্ন ধরনের রূপ আমরা বানাতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে টিজি গ্রামার, যেটা অঙ্কিতা জিজ্ঞেস করলো, এবং তোমাদের কাছে নোটস আছে এটার। তোমরা কোয়েশ্চেনটা যদি আসে হোয়াট ইজ টিজি গ্রামার, তখন তোমরা ওই নোটসটা লিখবে। ঠিক আছে, এটা একটা গেল। আরো বলো, অঙ্কিতাই বলো আর কিছু গ্রামারের ইস্যুস যদি থাকে, মানে গ্রামারের পার্টটার থেকে। স্যার আপনি তো এটা বললেন যে প্রেসক্রিপটিভ গ্রামারের আন্ডারে, তাই তো? ডেসক্রিপটিভ, এটা প্রথমে ভুল ডেসক্রিপটিভ। বলেছি। আচ্ছা আচ্ছা। আর তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ওই যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যেটা আছে ওটা প্রেসক্রিপটিভ। ওটা প্রেসক্রিপটিভ, হ্যাঁ। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্রেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ সেটা তো কেস টু কেস বেসিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বেসিক রুলস গুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে প্রেসক্রাইব করা হয়েছে, আমরা চাইলে মানবো, আমরা চাইলে মানবো না, বা ওটার অন্য কোনো ফর্ম আমরা তৈরি করতে পারি। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ জেনারেল, মানে ওটা প্রেসক্রিপটিভ বা ডেসক্রিপটিভ তখনই বলা যাবে যখন আমরা কোনো একটা পার্টিকুলার কেস নিয়ে ডিল করছি। ওকে, অঙ্কিতা ছাড়া আর কারুর গ্রামারের যে পার্টটা আছে সেটার থেকে কারুর কোনো সমস্যা থাকলে বলো। পার্টিকুলার একটা জায়গায় বলবে যে এই জায়গাটাতে এই প্রবলেমটা রয়েছে, মানে পুরো জিনিসটা তো আর কভার করা সেভাবে সম্ভব নয়। ঠিক আছে, তোমরা ভাবতে পারো, আমি ততক্ষণ তাহলে রেটরিকের ব্যাপারে চলে আসি, ফিগার্স অফ স্পিচের ব্যাপারে চলে আসি। বলো সৈকত, তোমার একটা ইস্যুস ছিল কিছু রেটরিকটা নিয়ে, প্রোসোডিটা নিয়ে, সেটা বলো। স্যার ওই রেটরিকের আইডেন্টিফিকেশন গুলো স্যার কিছু কিছু ক্ষেত্রে করতে পারছি না, সেইগুলো একটু প্র্যাকটিস কোন হলে কোন ভালো। কোন কোন ক্ষেত্রে করতে পারছো না বলো, কোথায় সমস্যা হচ্ছে? কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, কোন কোন জায়গায় ব্যথা বলো। স্যার ওই সিনেকডকিটা, তারপর স্যার মেটোনমি সিনেকডকি, আর স্যার আইরনি, ওই আইরনির ওই জায়গাগুলো একটুখানি গন্ডগোল হচ্ছে। সিনেকডকে, মেটোনমি, আইরনি, পল্লবী ফিগার অফ স্যার স্পিচ নয়, পল্লবী কিছু বলবে। হ্যাঁ, স্যার ফিগার অফ স্পিচের মানে যেগুলো আর কি ভাগ রয়েছে, ওই সিমিলারিটি বা অ্যাসোসিয়েশন, ইমাজিনেশন, হুম। এইগুলো যেগুলো ভাগ আছে সবকটা ওই তার মধ্যে যে ভাগগুলো করা আছে সবকটাই করতে হবে। হ্যাঁ,
বাবারে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার আমাদের একটা পোয়েম আছে জন ডানের গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, হুম সেটাতে একটা লাইন আছে টিচ মি টু হেয়ার মারমেড সিঙ্গিং। এই লাইনটাকে হুম যদি আমাদের আর কি রেটোরিক্যালি বলতে বলে তাহলে কি হুম বলবো, মানে কি রেটোরিক্যাল স্পিচ হচ্ছে এটা? ওকে, লাইনটা তুমি মেসেজে লেখো, আর আচ্ছা তোমাদের ইন্ডিভিজুয়ালি যা যা যে যে জায়গায় সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সবাই মেসেজে লেখো, এক এক করে আমি রেসপন্ড করছি। আচ্ছা, রূপঙ্কর রয়েছে। রূপঙ্কর আমার এই কলেজের, মহারাজা শ্রীশচন্দ্র কলেজের ছাত্র, আর এরা বাকিরা, রূপঙ্কর বাকিরা হচ্ছে আগের কলেজের সব ছাত্রছাত্রী। তো রূপঙ্কর, তুমি কি বলতে পারবে যে এই সৈকতের যে সমস্যাটা, মেটানমি, সিনেকডকে, আইরনি, এই তিনটের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে রূপঙ্কর? স্যার মানে ইন ডিটেলে তো পারবো না, বাট ফিগারস ও স্পিচের আন্ডারে এটা পড়ছে সেটা বলতে পারবো। হ্যাঁ, তো সেটা তো আমিও জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি মানে সিনেকডক এটা কি, মেটানমিটা কি, এদের মধ্যে কি তফাৎ, যদি কোনো তফাৎ থাকে, মানে সেটাই সৈকত জানতে চাইছে, ওর ওই জিনিসটা ক্লিয়ার হয়নি। স্যার তফাৎ আছে, কিন্তু স্যার আমি জানি না বলে তাই ওটা আমি আচ্ছা, বলতে পারবো না। ওকে। নেক্সট যে ব্যাপারটা পল্লবী বলছে সেটা হচ্ছে যে হ্যাঁ সবকটা, পল্লবীর প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার সলভ করতে পারবো না, আমি সবকটাই পড়তে হবে। তবে হ্যাঁ পল্লবী এটা বলতে পারি, পড়তে তো তোমাকে সবকটাই হবে, কিন্তু ইন জেনারেল মানে যতদিন তুমি লিটারেচারে আছো, আরো 3 বছর, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে মেটাফার, সিমিলি, আইরনি, মেটানমি, সিনেকডকে, অ্যালিউশন, পার্সনিফিকেশন, অনোম্যাটোপিয়া, পান, এই ধরনের জিনিসগুলো বেশি ব্যবহার হচ্ছে। কিন্তু তোমরা থিওরিটাও পড়ছো, শুধু প্র্যাকটিস যে করছো তা নয়, তোমরা থিওরিটাও পড়ছো, তাই জন্য থিওরিটাতে তোমাকে সবকটাই ইকুয়ালি জানতে হবে। প্যারাবেলও জানতে হবে, ফেবেলও জানতে হবে, অথচ দেখা গেল যে পরীক্ষায় প্যারাবেল বা ফেবেল দেওয়া গেল না, কিন্তু তোমাকে জানতে হবে। তোমাকে ফার্দার স্টাডিজ করার জন্য অ্যালেগরির ব্যাপারে জানতে হবে, ঠিক আছে? তো পড়তে তোমাকে সবই হবে। আচ্ছা, এবার দিশার যে প্রশ্নটা, টিচ মি টু হিয়ার মারমেডস সিঙ্গিং, এটাতে কি কি ফিগারস অফ স্পিচ থাকতে পারে সেইটা আইডেন্টিফাই করার জন্য সৈকত তোমার কাছে আবার আসবো, মেটানমি, সিনেকডকে কি জিনিস বা কিভাবে আইডেন্টিফাই করা যাবে সেইটাতেও আসবো। কিন্তু রূপঙ্কর, তুমি কি একবার ট্রাই করবে এটা বলতে যে এখানে কি ফিগার অফ স্পিচ আছে, টিচ মি টু হিয়ার মারমেডস সিঙ্গিং? জাস্ট আ ট্রাই, নো প্রবলেম, ওকে। অন্য কেউ জাস্ট আইডেন্টিফাই করো, এখানে কি কোনো ফিগার অফ স্পিচ আদৌ আছে? এরকম কোনো বাক্য হতেই পারে যেখানে ফিগার অফ স্পিচ নেই। হ্যাঁ, কেউ আনমিউট করছিলে, বলো। স্যার অ্যালিউশন। অ্যালিউশন? কিসের অ্যালিউশন রয়েছে এখানে? এখানে মারমেড। ওকে, মারমেড, ইয়েস। মানে মারমেডস এর ওই তো বিভিন্ন রকম আগের অনেক হিস্টোরিক্যাল অনেক তথ্য অনুযায়ী, মানে ওই কল্পকাথা অনুযায়ী তো মারমেডের ইয়ে দেখা যায়। হিস্টোরিক্যাল নয়, মিথোলজিক্যাল। হ্যাঁ, মিথোলজিক্যাল, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মিথ থেকে একটা অ্যালিউশন নেওয়া হয়েছে। অ্যালিউশনটা কি? মারমেড। এমন নয় যে জন ডান নিজেই মারমেড কথাটাকে বানিয়ে দিয়েছে, ইটস নট লাইক দ্যাট। মারমেড alludes to a mythological creature that is found in various kinds of myths. এবার এক্স্যাক্টলি কোন মিথ থেকে নেওয়া হয়েছে সেইটা বলা আমার জন্য সম্ভব নয়, আমি অতটা শিক্ষিত নই যেটা বলে দিতে পারবো যে এক্স্যাক্টলি কোন টেক্সট থেকে মারমেডের কথাটা নেওয়া হয়েছে। মারমেড একটা অর্ধেক মানুষ অর্ধেক মাছ, এটা একটা মিথোলজিক্যাল ইমাজিনারি ক্রিয়েচার, ঠিক আছে? মাঝে মধ্যে দেখবে ইউটিউব বা ফেসবুকেও কেউ কেউ ভুলভাল এরকম ভিডিও ছাড়ে যে মারমেড দেখতে পাওয়া গেছে, মারমেড সে পেয়েছে ইত্যাদি, এরকম ভুলভাল সব কথা। অ্যাকচুয়ালি মারমেড ক্যানট এক্সিস্ট, মারমেডস ক্যানট এক্সিস্ট। আবার আর একটাও জিনিস আছে, এখানে মারমেড গান করছে,
মারমেডসদেরকে মনে করা হতো যে তারা গান করে মানুষকে ভুলিয়ে ডুবিয়ে মেরে দেয়। So mermaids are not really very nice creatures. They are dangerous creatures. এবং mermaids দের একটা ইউজ হয়েছিল হচ্ছে অডিসি বলে একটা এপিক ছিল, হোমারের বা হোমার্সদের দ্বারা লেখা, মানে অনেকগুলো হোমার ছিল। তো তাদের লেখায় মারমেড কথাটা এসছিল, যদিও মারমেড ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, গ্রিকে কি বলা হতো সেটা আমরা জানি না। বাট দিশার আনসার এটা যে এইখানে একটা অ্যালিউশন রয়েছে। অ্যালিউশনটা কিসের? অ্যালিউশনটা হচ্ছে মিথোলজিক্যাল ক্রিয়েচার মারমেড। ঠিক আছে, এবার দিশা অ্যালিউশন কাকে বলে? আইডেন্টিফাই হলো, এক্সপ্লেনেশন হলো, ডেফিনেশনটাও তো লাগবে, তিনটে স্টেপে হবে সব সময়। আশা করি রূপঙ্কর এটা তোমার মনে আছে যে সবসময় তিনটে স্টেপে আমরা ফিগারস অফ স্পিচটাকে ডিল করব: আইডেন্টিফিকেশন, ডেফিনেশন, এক্সপ্লেনেশন। আর একবার যদি একটা কোয়েশ্চেনে আমরা একবার একই ধরো চারটে লাইন দিয়েছে, চারটে লাইনে দুবার অ্যালিউশন এসছে, বারবার আমরা একই ডেফিনেশন লিখব না, আমরা লিখব there is an allusion in line number 2 and line number 4. Definition of allusion: line number 1, there is an allusion because mermaid, the word mermaid is taken from a mythological story or a mythological source. In line number 4 there is an allusion because the poem names a great scientist. ঠিক আছে, দেখা যাচ্ছে যে একই ফিগার অফ স্পিচ 5 বার আসছে, তো 5 বার কি আর ডেফিনেশন লিখবো না? একবারই ডেফিনেশন লিখবো, কিন্তু এক্সপ্লেনেশন গুলো আলাদা হবে। ইয়েস দিশা, হোয়াট ইজ অ্যান অ্যালিউশন? ডেফিনেশন লিখতে দিতে পারে কিন্তু। স্যার ডেফিনেশনটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এই মুহূর্তে মনে না পড়লে লিখবে কি করে এক্সামে? মুখস্থ রাখতে হবে তো। অ্যালিউশন ইজ আ ফিগার অফ স্পিচ ওয়্যার characters, incidents or any other information from other texts are used. একটা টেক্সটে যখন অন্য একটা টেক্সটের কোনো ইনফরমেশন, কোনো ক্যারেক্টার, কোনো ঘটনার ব্যাপারে আমরা বলি, তখন সেটা হয়ে যায় অ্যালিউশন। ওকে, এবার আসছি সৈকত। অ্যালিউশন পড়ছে, আচ্ছা গুড কোয়েশ্চেন ফ্রম রূপঙ্কর। পূর্বাশা বলো, অ্যালিউশন কোন ফিগারস অফ স্পিচের মধ্যে পড়ে, মানে ব্রড কোন ফিগারস অফ স্পিচের মধ্যে পড়ে? বলছি সৈকত, এক মিনিট। এগুলোই প্রশ্ন আসবে, এগুলোও আসতে পারে, মানে এগুলোও আসতে পারে, আবার অন্য ধরনের প্রশ্নও আসতে পারে, বাট উই হ্যাভ টু নো। যে জানো সে মেসেজে লেখো। রূপঙ্কর, হ্যাঁ রূপঙ্করও লিখতে পারো। স্যার ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন। তোমার নাম পূর্বাশা পল্লবী? আপনি আমি বললাম বললেন যে জানো সে মেসেজে লেখো। যাই হোক, হ্যাঁ ফিগারস বেসড অন অ্যাসোসিয়েশন। কেন অ্যাসোসিয়েশন? কারণ একটা টেক্সটের সাথে আর একটা টেক্সটের একটা অ্যাসোসিয়েশন, একটা যোগাযোগ দেখানো হচ্ছে। ঠিক আছে, ওকে। পূর্বাশা মিউট করে নাও। সৈকতের যে প্রশ্ন, আইডেন্টিফিকেশন করতে পারছে না ও মেটানমি, সিনেকডকে, আইরনি, এইগুলোর মেইনলি। প্রথম কথা তো এটা বলি যে মেটানমি আর সিনেকডকে অলমোস্ট অ্যালাইক। তুমি যদি একটার জায়গায় একটা নাম করে দাও তাহলে তোমার ভুল হওয়া উচিত নয়, কিন্তু যদি পারো আইডেন্টিফাই করো আলাদা আলাদা। বাট মেটানমি অ্যান্ড সিনেকডকে দে আর ভেরি মাচ অ্যালাইক। কিন্তু এগুলো কি? সিনেকডকে হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ আন্ডার দ্য লার্জার গ্রুপ অফ ফিগার্স বেসড অন কি? ফিগার্স বেসড অন কোনটা? মানে
অ্যাসোসিয়েশন, রাইট। এটাও ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন। এবার একটার জায়গায়, একটা ওয়ার্ডের জায়গায় যদি আর একটা ওয়ার্ডকে আমরা রেফার করি এবং ওই দুটো ওয়ার্ডের মধ্যে যদি ওতপ্রোত সম্পর্ক থাকে, গভীর সম্পর্ক থাকে, খুব কাছের সম্পর্ক থাকে, তখন সেইটা হয়ে যায় সিনেকডকে। অঙ্কিতা একটা এক্সাম্পল দাও সিনেকডকের। যে জানো সে মেসেজে লেখো যদি অঙ্কিতা সময় লাগে। হ্যাঁ অঙ্কিতা বলো। স্যার সিনেকডকের মনে পড়ছে না, মেটানামির একটা মনে পড়ছে। তাই বলো মা, তুমি যা বলবে তাই। পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। ওকে, সো এক্সপ্লেন ইট। পেন কি, সোর্ড কি, কোথায় মেটানমি এখানে? এখানে ওই পেনের সাথে আর আর এই তলোয়ারের সাথে একটা সম্পর্ক দেখানো হয়েছে যে তলোয়ারটা ধারালো, সেটা মানুষকে মানে আঘাত করতে পারে, কিন্তু পেন একজন লেখনির মাধ্যমেও মানুষ অনেকটা মানে পরিবর্তন করে অনেকটা চেঞ্জ এনে দিতে পারে। ওকে, ইউ এক্সপ্লেন দ্য লাইন বাট আই ওয়ান্ট দ্য মেটানমি। মেটানমিটা কোথায় এখানে? অন্য কেউ ওকে সাহায্য করতে পারো? পল্লবী। স্যার এখানে পেন এন্ড ফরওয়ার্ড আর মেটানমি ইজ দ্য ইন্টেলেক্ট বা এডুকেশন জার্নালিজম এরকম একটা আছে, আর মেটারিক্যালি স্ট্রেংথ স্যার, আর পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাওয়ার রেসপন্সিবিলিটি একটা আছে। রাইট। পেন মানে হচ্ছে পেন ইজ দ্য মেটানমি অফ নলেজ, পেন ইজ দ্য মেটানমি অফ জার্নালিজম, পেন ইজ দ্য মেটানমি অফ education, and sword is the metonymy of brute strength, military power. ঠিক আছে অঙ্কিতা? এবার সৈকত, ব্যাপারটা বুঝতে পারলে যে পেন করছে, পেন কারা ব্যবহার করে? ডাকাতরা পেন ব্যবহার করে, মানে হয়তো এখন ডাকাত, কারণ বেশিরভাগ ডাকাতরা এখন পার্লামেন্ট বা বিধানসভা ইত্যাদিতে থাকে, বাট in মানে ট্র্যাডিশনালি dacoits, do they use pen? Who uses pen, সৈকত? লেখকরা যারা লেখালেখি করে। হ্যাঁ, যারা ইন্টেলেকচুয়াল, যারা এডুকেশনে থাকে। এবার পেনটাকে কেন মাইটিয়ার বলা হচ্ছে? কারণ একটা পেনের লেখা দিয়ে আমি অনেক লোককে পৌঁছতে পারি, অনেক লোকের সাথে আমি যোগাযোগ করতে পারি। কিন্তু সোর্ড দিয়ে আমি এক সময় একটা মানুষকে হয়তো আঘাত করলাম বা মেরে ফেলতে পারলাম, কিন্তু পেনের যে রিচটা, বলে না ফেসবুকের রিচ কমে গেছে, সেই পেনের যে রিচটা আছে সেইটা সোর্ডের থেকে অনেক বেশি। সোর্ড পেশি শক্তিকে বোঝাচ্ছে, একজনের শক্তিকে বোঝাচ্ছে, মিলিটারি পাওয়ারকে বোঝাচ্ছে, ব্রুট স্ট্রেংথকে বোঝাচ্ছে, কিন্তু পেন দিয়ে আমি সমগ্র ইন্টেলেকচুয়াল যে যাদেরকে একসময় বুদ্ধিজীবী বলা হতো তাদেরকে রেফার করা যেতে পারে। ঠিক আছে, সো মেটানমি এখানে কেন হলো? কারণ একটা ওয়ার্ডের জায়গায় আমরা আর একটা ওয়ার্ড ব্যবহার করছি। আমরা বলতে পারতাম যে ইন্টেলেকচুয়াল পাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল পাওয়ার। এটা লিটারাল ল্যাঙ্গুয়েজ। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে বলতে গিয়ে আমরা বলছি দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। পেন রিপ্রেজেন্টিং, অর পেন মানে হচ্ছে এডুকেটেড পিপল, জার্নালিস্টস, রাইটার্স, টিচার্স, হোয়াটএভার, ইন্টেলেকচুয়াল পিপল। আর ওদিকে সোর্ড। এবার এদের মধ্যে ওতপ্রোত সম্পর্ক নেই, কিন্তু মানে পেন মানেই যে ইন্টেলেকচুয়াল সেটা নয়, আবার সোর্ড মানেই যে পেশি শক্তি তা নয়। পেশি শক্তির অন্য অনেক সিম্বলস আছে, ক্লাব আছে। ক্লাব বলতে ওই পাড়ার ক্লাব নয়, মানে মুগুর যেটাকে বলে সেটা ক্লাব। বা স্টিক, হকি স্টিক দিয়েও মারপিট করে। রিসেন্টলি ইলেকশনস হয়ে গেল, ইলেকশনসে আমরা দেখেছি টিভিতে যে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে মারপিট করছে। তো যাই হোক,
সো মেটানমিতে একটা জিনিসের জায়গায় আর একটা জিনিসের নাম করছি যেখানে ওই দুটো জিনিসের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা মানে দূরের সম্পর্ক। যেমন ধরো সিনেকডকে হচ্ছে সৈকত তোমার নিজের ভাই বোন আছে? হ্যাঁ সৈকত, সৈকত কি ভাবছে ওর ভাই বোন আছে কিনা? দিদি আছে। কার, তোমার না সৈকতের? সৈকত তো খাওয়া দিচ্ছে না বলে বলে দিলাম। আচ্ছা, পল্লবী হচ্ছে আমাদের মানে স্পোক্স পারসন আর কি, সব সব জিনিসে ওই বলে দেয়। আর বলবো না স্যার, আর বলবো না। আচ্ছা, না বলেছো, ভালো করেছো। তো দিদি ধরো সৈকত একজন, ওর দিদি আর একজন, ঠিক আছে, দুজন। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। একটু আগে কি বললেন আমি কিছু শুনতে পেলাম না স্যার, আমার সাউন্ড কিছুই আসে না। সাউন্ড হচ্ছে যে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার ভাই বোন আছে কি, তো পল্লবী বললো যে তোমার এক দিদি আছে। তো এবার শুনতে পেয়েছো সৈকত? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমার আর তোমার দিদির রক্তের সম্পর্ক, তোমরা একই মায়ের একই বাবার সন্তান, তো তোমাদের মধ্যে যে সম্পর্কটা সেটা খুব ক্লোজ, ইওর ফ্যামিলি। তেমনি সৈকত, এবার পল্লবী আবার বলতে পারে যে সৈকতের কোনো কাজিন আছে কিনা, মামাতো, খুড়তুতো, মাস্তুতো, এরকম কেউ আছে কি পল্লবী? বোন বা দিদি? পল্লবী বলো। আর বলবো না স্যার, না না বলো না। আমি জানি না। ও তুমি জানো না, আচ্ছা। সৈকত, তোমার মামাতো পিস্তুতো খুড়তুতো কোথাও কোনো আর দিদি বোন কেউ নেই? হ্যাঁ স্যার আছে, হ্যাঁ, কে, কাকা কি সম্পর্ক? ওদের আর কি। হ্যাঁ, ভাই আর ভাই বোন আছে, কাকা জ্যাঠাদের। কাকা জ্যাঠা, হ্যাঁ, তাহলে খুড়তুতো বোন আছে আর কি। হ্যাঁ ভাই বোন স্যার বউ আছে, হ্যাঁ, তো এবার ওই বোনের সাথে তোমার যে সম্পর্কটা সেটা ওতপ্রোত নয়, সেটা রক্তের নয়, মানে রক্তেরও কিন্তু অনেক দূরের হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে তোমাদের জিন্স গুলো একই ধরনের। তো সিনেকডকি হচ্ছে ভাই বোন, ভাইয়ের জায়গায় বোন, বোনের জায়গায় ভাই, কিন্তু মেটানমি হচ্ছে কাজিনের জায়গায় কাজিন। ধরো মানে আমি আসলাম না, আমার কোনো কাজিন আসলো তোমাদেরকে পড়াতে, ঠিক আছে, কিন্তু সেটা হয় না, যাই হোক আমি এমনি বলছি আর কি। সাধারণত নেমন্তন্ন বাড়ি রক্ষা করার জন্য কেউ একজন বাড়ির চলে যায় রিপ্রেজেন্টেটিভ হয়ে, তো ও আসা মানে পুরো বাড়ি এসছে, এরকম একটা রেফারেন্স আমরা দিতে পারি, ঠিক আছে। তো সিনেকডকে হচ্ছে যেখানে দুটো জিনিসের সম্পর্ক ওতপ্রোত, একটার জায়গায় আর একটাকে আমরা বলতে পারি। মেটানমি একটার জায়গায় আর একটাকে বলতে পারি, কিন্তু ওদের দুটোর সম্পর্ক একটুখানি দূরত্ব। তবে তোমরা যদি মেটানমির জায়গায় সিনেকডকে লেখো, সিনেকডকের জায়গায় মেটানমি লেখো, ইট ডাজন্ট ম্যাটার, যে এক্সামিনার সাধারণত সে তোমাকে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তো একটার জায়গায় আর একটা হচ্ছে, এরকম আরো কিছু উদাহরণ আমরা নিতে পারি। ধরো আমি যদি একটা সেন্টেন্স বলি, তোমাদের মধ্যে যে উত্তরটা দিতে চাও সে ওই হ্যান্ড রেজ করবে, অপশন আছে হ্যান্ড রেজ করার, হ্যান্ড রেজ করবে, ঠিক আছে। সেন্টেন্সটা ভালো করে শোনো। I have read Shakespeare. I have read Shakespeare. Read বলতে R-E-A-D, not R-E-D, লাল শেক্সপিয়ার নয়। I have read Shakespeare. সাথী তালি দিচ্ছে কেন? হ্যান্ড রেজ করতে বলেছিল। আচ্ছা বলো সাথী। স্যার এটা মেটানিমি হবে। কেন? কারণ আমরা তো শেক্সপিয়ারের জীবনটা পড়িনি, শেক্সপিয়ারের লেখাটা পড়েছি। শেক্সপিয়ারের জীবনও পড়তে পারি, কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে শেক্সপিয়ার কথাটা বলছি, অথচ মিন করছি শেক্সপিয়ারের ওয়ার্কস গুলো। শেক্সপিয়ার মানুষটাকে তো আর আমরা পড়তে পারবো না, আমরা শেক্সপিয়ারের লেখা নাটকগুলো বা কবিতাগুলো ইত্যাদি আমরা পড়েছি। সৈকত, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার।
তবে এখানে মেটানমি নয়, এটা সিনেকডকি হওয়ার কথা, কারণ শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের কাজ ওতপ্রোতভাবে জড়িত। বাট সাথীকে আমি নাম্বার দেব, কারণ ও অ্যাটলিস্ট কাছাকাছি তো চলে গেছে, ঠিক আছে, এক্স্যাক্ট বলার দরকার নেই, ঠিক আছে। আর একটা যদি উদাহরণ দিই, আই ওয়ান্ট, এটা আগেও অনেকবার তোমাদেরকে উদাহরণ দিয়েছি, রূপঙ্কর এটা বলো, ঠিক আছে, আর কেউ বলবে না, রূপঙ্কর শুধু বলবে। আই ওয়ান্ট 10 হেডস, এখানে কি বলতে চাইছি রূপঙ্কর? I want 10 heads, 10টা মাথা চাইছি আমি, নরবলি হবে। রূপঙ্কর শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, তাহলে কি হবে এখানে? এটার মানেটা কি বলতে চাইছি? I want 10 heads, 10টা মাথা চাইছি কেন? স্যার যদি লিটারাল মিনিং বার করি স্যার, ওটাই মানে অন্য মিনিং এ বলছে, বাট কি মানেটা কি দাঁড়াচ্ছে? লিটারাল তো হবে না, আমরা ফিগারস অফ স্পিচের ক্লাস করছি, তো এখানে একটা ফিগারেটিভ মিনিং হবে। পূর্বাশা বলো। সেটা কি হেড টেলস, যে খেলার আগে যে হেড টেলস করে সেই ব্যাপারে? তোমার হেডে আমি গাঁটটা মারবো, হেড টেলস করে। বলো দিশা। স্যার এখানে 10টা মাথা বলতে 10 জন মানুষকে বোঝানো হয়েছে, যে আমার 10 জন মানুষ লাগবে। হ্যাঁ, 10টা মাথা লাগবে মানে 10 জন ব্যক্তিকে লাগবে। তোমরা এখানে কজন আছো? তোমরা এখানে 7 জন আছো, 8 জন আছো, তো ইউ আর 8 হেডস। আমরা যখন বলি রূপঙ্কর বা পূর্বাশা এই মাথাগুলো গুনতো, তো মাথা শুধু গুনি না মানুষটাকে গুনি? এক্সট্রা মাথা হয়তো একটা গড়াগড়ি খাচ্ছে, তো সেটাকে আমরা গুনে ফেললাম, সেটা নয়। আমরা যেটা বলতে চাইছি, দিশা হ্যান্ড ডাউন কর, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 10 জন ব্যক্তিকে বোঝাচ্ছি। এবার এটা সিনেকডকে কেন? কারণ মাথা ছাড়া মানুষ কি হতে পারে? মানে মাথায় গোবর থাকুক গিয়ে যাক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুন্ডুটা তো দরকার একটা মানুষের, তাই না সৈকত? ব্যাপারটা ক্লিয়ার হলো? সৈকত? হ্যাঁ স্যার। ওকে, রূপঙ্কর? স্যার ক্লিয়ার হলো, বাট ওই সেনেকডকের সঙ্গে আর একটা আপনি কি যেন কোরিলেট করছিলেন, ওটা ঠিক বুঝতে পারলাম না। ভাই বোন বলছিলেন। মেটানমি শব্দটা হচ্ছে মেটানমি। তোমাকে একটা পিডিএফ দিয়েছি না রূপঙ্কর? হ্যাঁ স্যার, আমি ওটাই দেখছিলাম, ওটাই আমি হ্যাঁ দেখে বললাম আপনাকে। হ্যাঁ, ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশনের মধ্যে সিনেকডকে মেটানমি, ট্রান্সফার এপিথেট আর অ্যালিউশন পড়ে। তো সৈকতের যেটা সমস্যা সেটা হচ্ছে সিনেকডকে আর মেটানমি নিয়ে, তো আমি ওইটার ওপরেই এই জিনিসটা বললাম, ঠিক আছে। আচ্ছা, আর আয়রানি বললে সৈকত, ওকে। সৃজিতা, আয়রানি কোনটাকে বলে? আয়রানি কি? আচ্ছা, রূপঙ্কর কি বলছো বলো। স্যার দাঁড়াও, এক একটা মিনিট, কোনো হ্যাঁ রূপঙ্কর বলো কি বলছিলে। হ্যাঁ স্যার, মানে একটা গল্পর লাস্টের দিকে একটা কাইন্ড অফ মানে মোড়টা ঘুরে যাওয়া বা একটা টুইস্ট, সেটাকে আয়রানি বলে স্যার। ওকে, এটা রূপঙ্কর বলছে। সৃজিতা বলো, হোয়াট ইজ আয়রানি? মানে হাসির জন্য বা বিদ্রূপ করা হয়েছে কোনো কিছু নিয়ে, ওটা? হ্যাঁ, আয়রানিটাকে সাধারণত হাস্য বা বিদ্রূপ করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ব্যাপারটা কি কিভাবে হাস্য বা কিভাবে বিদ্রূপটা হয়? আর এই মোড়টা ঘোরার যে ব্যাপারটা, সেটা কেন ঘুরে যায় মোড়টা, সেটাও একটা প্রশ্ন। গল্পের মোড় যে ঘুরে যায়, টুইস্ট হয়, সেই টুইস্টটা হয় কেন? পল্লবী বলো।
আইরনি? স্যার আইরনিটা হচ্ছে কোনো কিছু ঘুরিয়ে বলা বা বিদ্রূপ করা, এটা দুভাবে হয়, সিচুয়েশনাল ভাবে হয়, একবার ভার্বাল ভাবেও হয়। হ্যাঁ, ঘুরিয়ে বলা মানে উদাহরণ দাও। ওই দ্য টুডে আওয়ার ক্লাস ইজ হাউসফুল। ওয়েল, অ্যাকচুয়ালি অন্য দিনের তুলনায় আজকে বেশি স্টুডেন্ট রয়েছে। যাই হোক, মানে তাহলে মানেটা কি হলো পল্লবী? মানে এবার আইরনিটা তুমি বললে, একটা এক্সাম্পল দিলে, এবার এটাকে এক্সপ্লেন করো যেটা আইরনি কেন। ওই তো স্যার, যে এক ক্লাসের স্টুডেন্ট একজনই মানে একদমই নেই, ওটাকে আমরা বিদ্রূপ করে বললাম বা ঘুরিয়ে বললাম যে পুরোপুরি আমাদের ক্লাসটা হাউসফুল রয়েছে। হুম, তো রূপঙ্কর বলো। স্যার একটা এক্সাম্পল যদি আপনি পারমিশন দেন তাহলে আমি। বলো বলো। হ্যাঁ স্যার, মানে দ্য লাস্ট লিফ বাই ও হেনরির যে গল্পটা, সেটা লাস্টের দিকে স্যার যে আইরনিটা আমরা দেখতে পাই, মানে ওনার নামটা, হ্যাঁ, যিনি বয়স্ক লোক ছিলেন, মানে তিনি দীর্ঘ 25 বছর ধরে ভাবছিলেন একটা মাস্টারপিস, তো মানে যার জন্যে করলেন সে তো বেঁচে গেল, বাট উনি নিজেই ওই বৃষ্টি বা ওই ঝড়ের মধ্যে উনি সেই আঁকাটা এঁকে উনি নিজেরই প্রাণটা দিয়ে দিলেন। সো এটাও একটা স্যার an example of একটা irony স্যার। Yes, in a way this is also ironical, but আমরা যেহেতু ফিগার্স অফ স্পিচ নিয়ে আলোচনা করছি, আমাদের কাছে অত বড় এক্সাম্পলটা দিতে আমাদের একটু সময় লাগবে, এবং আমরা স্পেশালি যে ধরনের জিনিসটা নিয়ে ডিল করছি সেটা হচ্ছে পোয়েট্রি। ঠিক আছে, তো পোয়েট্রিতে ফিগার্স অফ স্পিচ যখনই এবার থেকে ডেফিনেশন দেবে, তোমরা বলবে যে ধরো আইরনির ডেফিনেশন দিচ্ছ, তো লিখবে কি, আইরনি ইজ আ ফিগার অফ স্পিচ, এই দিয়ে শুরু করবে, বা সিনেকডকে ইজ আ ফিগার অফ স্পিচ, মেটানমি ইজ আ ফিগার অফ স্পিচ, মেটাফর ইজ আ ফিগার অফ স্পিচ, উইচ, যেটা বলবে। আইরনির খুব সহজ ব্যাপারটা হচ্ছে যেটা বলা হচ্ছে তার ঠিক অপোজিটটা মিন করা হচ্ছে, যেটা পল্লবী বলল যে আজকে আমাদের ক্লাস হাউসফুল, মানে যদিও সাধারণত যতজন থাকে তার থেকে আমার মনে হয় বেশি রয়েছে, কিন্তু পূর্বাশা ম্যাডাম এসছেন আজকে, বিশাল ব্যাপার, হাততালি দেওয়া উচিত ওনাকে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি ধরো 2-3 জন থাকে আর ক্লাসের স্ট্রেংথ অনেক বেশি, 30-40 জন, যেটা মহারাজা শ্রীশচন্দ্রতে রোজ হয়, যে স্টুডেন্ট স্ট্রেংথ 30-এর কাছাকাছি, কিন্তু আসে শুধু রূপঙ্কর আর 1-2 জন এরকম। তো সেইখানে এই জিনিসটা খুবই প্রযোজ্য যে আজকে আমাদের ক্লাসে হাউসফুল, এভরিওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, দো অনলি 1 or 2 স্টুডেন্টস আর প্রেজেন্ট। দ্যাট ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ আইরনি, মানে যে জিনিসটা যেটা বলা হচ্ছে তার ঠিক অপোজিটটা মিন করা হচ্ছে। আইরনিতে যেটা বলা হয় তার ঠিক অপোজিটটা মিন করা হয়। একটা ফেমাস এক্সাম্পল, এটা খুব দেয় পরীক্ষায় বা বিভিন্ন বইতে এটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে ব্রুটাস এই লেকচারটা দিচ্ছে যে সিজার ওয়াজ আ ভেরি অনারেবল ম্যান, বা হয়তো মার্ক অ্যান্টনি এই লেকচারটা দিচ্ছে যে ব্রুটাস ওয়াজ আ ভেরি অনারেবল ম্যান। কেন এটা আইরনি? কারণ ব্রুটাস ছল করে সিজারকে মেরে দিয়েছিল, তাই জন্য মার্ক অ্যান্টনি ওকে বিদ্রূপ করছে যে ব্রুটাস ওয়াজ আ ভেরি অনারেবল ম্যান। এটা মানে বিখ্যাত আইরনি হিসেবে, এই লাইনটা বিখ্যাত। তোমরা যদি কোনোদিনও জুলিয়াস সিজার পড়ো তাহলে বুঝতে পারবে যে মার্ক অ্যান্টনি এখানে ব্রুটাসকে বিদ্রূপ করছে, ইনডাইরেক্টলি বলছে। আর আইরনি ফলস আন্ডার দ্য লার্জার গ্রুপ অফ ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেস। ফিগার্স বেসড অন ইনডাইরেক্টনেসের ওপরে মধ্যে আইরনিটা বসে। এবং যেটা পল্লবীর জন্য স্পেশালি, সেটা হচ্ছে যে মেটাফর, মেটানমি, সিনেকডকে, সিমিলি এবং তার সঙ্গে আইরনিটা ভীষণ ব্যবহার করা হয় অ্যাক্রস লিটারেচার্স। তাই জন্য এটাকে আমাদের খুব ভালো করে জানতে হবে। এবং পল্লবী এটাও বলল যে সিচুয়েশনাল এবং ভার্বাল আইরনি দুটো ধরনের আইরনি হয়, কিন্তু সেটা সাধারণত পোয়েট্রিতে হয় না। কোন জনরা অফ লিটারেচারে হয় পল্লবী, সিচুয়েশনাল আর ভার্বাল আইরনি?
মনে পড়ছে না, ভার্বালটা তো স্যার মনে পড়ছে না স্যার। দুটোই একটা জনরার মধ্যে পড়ে। এই সার্কামলোকেশন, না না আরে না জনরা মানে হচ্ছে টাইপ অফ লিটারেচার। এটা সাথী নোবেলে কিছু বলছিল। নভেল, ড্রামা, নভেলে নয়, ড্রামাতে সাধারণত আমরা দেখি। হ্যাঁ, নভেলেও থাকতে পারে, নভেলে যে না থাকবে না তার কোনো মানে নেই। যেমন তোমরা সেকেন্ড সেমের মেয়র অফ ক্যাস্টারব্রিজ পড়তে শুরু করেছো, সেখানে কিন্তু ভার্বাল এবং সিচুয়েশনাল আয়রনি দুটো ধরনের আয়রনি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটা ড্রামাতে দেখা যায়। ঠিক আছে, আর ড্রামা থেকেও এক্সাম্পল আসতেই পারে, বা ড্রামা থেকে তোমরাও এক্সাম্পল দিতেই পারো যেখানে সিচুয়েশনাল আয়রনি বা ভার্বাল আয়রনি রয়েছে। ম্যাকবেথে অনেক সিচুয়েশনাল এবং ভার্বাল আয়রনিজ রয়েছে। ঠিক আছে, আচ্ছা সৈকত, তাহলে তোমার যে তিনটে ছিল সেটার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর বলো, আর কার কি সমস্যা আছে? স্পেসিফিক সমস্যাগুলো প্রথমে। প্যারাডক্সটা একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো, প্যারাডক্সটা। প্যারাডক্স, ওকে। প্যারাডক্স কোন ফিগার অফ স্পিচের কোন গ্রুপের মধ্যে পড়ছে? হ্যাঁ বলো। বলো প্যারাডক্স কিসের মধ্যে পড়ে, কোন লার্জার গ্রুপ অফ? হ্যাঁ বলো সৈকত। কন্ট্রাস্ট। হ্যাঁ, ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট। এবার প্যারাডক্স হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ, अगेन প্যারাডক্স ইজ আ ফিগার অফ স্পিচ where something is said which seems to be impossible. এমন একটা কথা বলা হয় যেটা শুনে মনে হয় যে এটা সম্ভব নয়, অথচ দ্বিতীয় বা তৃতীয়বার পড়ার পরে মনে হয় ওটার মধ্যে একটা গহন সত্য লুকিয়ে আছে। অনেকটা অ্যান্টিথিসিসের মতন, কিন্তু অ্যান্টিথিসিসটা একটু লেন্দি টাইপের সেন্টেন্সটা। প্যারাডক্সটা হচ্ছে যেটা হওয়া উচিত তার অপোজিটটা হচ্ছে, বাট এটার মধ্যে কিন্তু একটা সত্যি জিনিস লুকিয়ে আছে। আনলাইক আয়রনি, আয়রনিতে সত্যি নেই, এটাতে সত্যি আছে। যেমন প্যারাডক্সের একটা উদাহরণ, দ্য মোর ইউ হারি the more you hurry the more time you take. The more you hurry the more time you take. এটা প্রথমে তোমাদের শুনে মনে হবে তাড়াহুড়ো করলে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যত তাড়াহুড়ো করার চেষ্টা করি আমরা, ততই আমাদের কাজটা উল্টো পাল্টা হয়ে যায়, তাই তো? তাড়াহুড়োতে বাড়াবাড়ি হয়। আর একটা প্যারাডক্স, আর একটা এক্সাম্পল যদি বলা যেতে পারে প্যারাডক্সের, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। মানেটা কি হচ্ছে? বাচ্চা মানে মানুষের বাবা কিভাবে হয়ে যাচ্ছে? পূর্বাশা, এটা কি হতে পারে? এটা কি সম্ভব? The child is the father of the man. স্যার হুম, মানে হচ্ছে এইটা হচ্ছে যখন কোনো বাবা কিছু ভুল ভুল কাজ করে তখন তার ছেলেটাকে বোঝায়, সেই ক্ষেত্রে। হ্যাঁ, বাবা ভুল কাজ করে আর ছেলে বোঝায়। মুকুল রায় আর কি যেন তার ছেলের নামের যে ব্যাপারটা, সেইটা বলছো? না, নট রিয়েলি। সৃজিতা, এই সেন্টেন্সটা কি মানে প্রত্যেক বাবার মধ্যেই তো ছেলে লুকিয়ে থাকে, ছেলে সব কিভাবে কিভাবে বাবার মধ্যে ছেলে কিভাবে লুকিয়ে থাকে? দাঁড়াও দিশা, ঠিক আছে, হ্যান্ডসটা আপ আপ করে রাখো। কিন্তু পূর্বাশা ট্রাই করো, কি বলছো যে প্রত্যেকটা বাবার মধ্যে একটা ছেলে লুকিয়ে থাকে? কিভাবে কিভাবে? মানে
মানে সে বড় হয়ে গেলেও সে তার চাইল্ডহুড কে ভুলতে পারে না, মেমোরি গুলো। এটা সেই মানেটা নয়। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। ফাদারের মধ্যে চাইল্ড আছে সেটা কথাটা হচ্ছে না। আচ্ছা, প্রথমে সৃজিতা বলবে, তারপরে দিশা, তারপর রূপঙ্কর। বলো সৃজিতা। বাবা তার সন্তানকে তো মানে তার বাবা বলে তো ডাকতেই পারে, মানে ভালোবেসে বাবা বা ছেলে এইসব বলে তো ডাকে। যেমন আমি অঙ্কিতাকে মা বলে ডাকলাম সেরকম। হ্যাঁ, ভালোবেসে যেমন বাবা তার ছেলেকে বাবা বলে ডাকতেই পারে। সে তো পাড়ার অনেক লোকেও বাবা বলে ডাকতে পারে, তাহলে তো মারপিট লেগে যাবে। আচ্ছা দিশা বলো। স্যার এখানে মানে একটা ছেলে যখন চাইল্ড আছে সে এক না একদিন তো বাবা হবেই, এরকম সেন্সে কিছু বলতে চাইছে। ওকে, এই সেন্সটা আছে। আর রূপঙ্কর? স্যার আপনি একবার লাইনটা যদি রিপিট করেন ভালো হয়। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। আমি এটা মেসেজে লিখে দিচ্ছি। এটা একটা কবিতার লাইন, এটা ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। হ্যাঁ, পল্লবী বোধহয় কিছু বলছিলে, বলো। ওই দিশারটাই বলছিলাম যে একজন শিশু তো সে তো পরে বাবা হবেই, এটা বলতে। রাইট। একটা বেবি, একটা চাইল্ড যদি সে ম্যান হয় তাহলে সে বড় হয়ে কারুর না কারুর ফাদার হবে, এইটা বলার চেষ্টা করা হচ্ছে একভাবে। কিন্তু এটার মধ্যে আরেকটা গহন মানে আছে। সেটা হচ্ছে যে একটা ব্যক্তি বড় হয়ে তার চরিত্র, তার স্বভাব কেমন হবে সেটা ছোটবেলার থেকেই বোঝা যায়। As a father how he would behave is understood as a child how he behaves. মানে ধরো পূর্বাশা মিথ্যে কথা বলে, ঠিক আছে, তো ও হ্যাঁ জেনেটিক্সের ব্যাপারেও এটা এখানে বলা হচ্ছে। পূর্বাশা মিথ্যে কথা বলে, তো পূর্বাশা দেখা যাচ্ছে যে বড় হয়ে গিয়েও মিথ্যে কথা বলছে, আর সে ছোট যখন ছিল তখনও মিথ্যে কথা বলছে, ঠিক আছে। আবার ধরো পূর্বাশা সত্যি কথা বলে, বা পূর্বাশা খুব মানুষকে সাহায্য করে, পূর্বাশা ইজ ভেরি কাইন্ড, তখন দেখা যাচ্ছে যে ছোটবেলায় ওর যে স্বভাবটা ছিল ও যখন বড় হয়েছে তখনও সেই স্বভাবটা ওর রয়ে গেছে। তার মানে অ্যাজ আ চাইল্ড she was kind and she was good, she was honest or she was dishonest, and when she grew up to be a adult she retains the same qualities that she had as child. তো এইটা একটা প্যারাডক্স। প্রথমে শুনে মনে হচ্ছে এটা সম্ভব নয়, দ্য চাইল্ড কি করে ম্যানের ফাদার হয়ে যাবে। বাট দিশা এবং পল্লবী যেটা বললো সেটাও ঠিক, যে একসময় বাচ্চা বড় হয়ে বাবা হয়, মানে আমাদের এটা চক্র, জীবন চক্র আর কি। আর তারও আর একটা ব্যাপার হচ্ছে, আর একটা সিম্বলিক্যাল মিনিং হচ্ছে যে একটা শিশুর মধ্যে সে বড় হয়ে গিয়ে কেমন বিহেভ করবে সেটাও আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো প্যারাডক্স, হ্যাঁ বলো। প্যারাডক্সটা কোন ফিগার বেসড মানে অনেক উপর বললো, বুঝতে পারলাম না। কন্ট্রাস্ট ফিগার্স বেসড অন কন্ট্রাস্ট। ঠিক আছে দিশা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। ব্যাপারটা আরো তোমাদের কাছে ক্লিয়ার তখন হবে যখন তোমরা প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো তাহলে যতই বলি না কেন, যতই তোমরা একবারে বোঝো না কেন, পরীক্ষার সময় গিয়ে কিন্তু পুরো গন্ডগোল হয়ে যাবে। তাই এখনো সময় আছে, এবং তোমাদের আগেও বলেছিলাম তোমাদের বেশি কিছু করতে হবে না। তোমাদের যে টেক্সটগুলো আছে, প্রোজ হোক পোয়েট্রি হোক, সেগুলোকে পড়ো, সেখান থেকে লাইন্সগুলোকে নাও, লাইন্সগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করো কোথায় কোন ফিগার অফ স্পিচ আছে। সাথী আর সৈকত করে করে দেখাচ্ছেও আমাকে। স্যার আমার আরেকটা আমি না আইডেন্টিফাই করতে পারছি না স্যার। আচ্ছা দাঁড়াও সাথী, এক মিনিট, দিশা বলো আগে, তারপর সাথী বলো। গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার এর ওই আরেকটা ওই পোয়েম থেকে আরেকটা লাইনের একটু কনফিউশন ছিল, রাইট 10,000 ডেজ এন্ড নাইটস। এটা কি আমি হাইপারবোল মেসেজে লেখো? হ্যাঁ, আর আবার বলো। রাইট 10,000 ডেজ এন্ড নাইটস। হ্যাঁ, এটাকে কি আমি হাইপারবোল বলতে পারি? রাইড, RIDE, রাইড। হ্যাঁ রাইড, হ্যাঁ রাইড। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কেউ মানুষের পক্ষে 10,000 দিন রাত মানে ঘোড়ার ওপর রাইড করা সম্ভব না। দিস ইজ ডেফিনেটলি হাইপারবোল। আচ্ছা সাথী বলো। স্যার
হ্যাঁ, যেগুলো না মানে করে করে অভ্যাস হয়েছে, ধরুন যেমন আপনি করাচ্ছিলেন ওই সিমিলি, মেটাফর, তারপর মেটানমি, সিনেক্ডকি, এগুলো তো তবু একটুখানি ধরতে পারছি, বাদ বাকিগুলো সব ধরতেই পারছি না যে কোনগুলো কি ফিগার অফ স্পিচ রয়েছে। বাদ বাকি বলতে যেমন স্যার ধরুন ওই যে প্যারাডক্স, তারপর হচ্ছে যে লিটোডেস, তারপর হচ্ছে ওই ধরনের যে শক্ত শক্ত জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলো। লিটোটেস মানে ফিগার্স বেসড অন কনস্ট্রাকশনের কথা বলছো? স্যার ওরকম পার্টিকুলার নয়, মানে যখন শোনো, ধরুন পড়ছি যেগুলো ওই লাইনগুলো। হ্যাঁ, যেগুলো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, সেগুলোর একটা লিস্ট করো, লিস্ট করে আমায় দাও, সেগুলো আমি তোমাকে বলে দেবো। ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন প্রথম, হ্যাঁ বলো। স্যার ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন বোঝাচ্ছেন তখন আমি বুঝতে পারছি, কিন্তু যখন নিজে করতে যাচ্ছি তখন আর কিছুতেই হচ্ছে না। সেটা তখন হবে যখন প্র্যাকটিস করবে। আজকেই ধরো আমরা আবার মেটানমি, সিনেকডকে, প্যারাডক্স, আর একটা কি করলাম, আয়রনি, এগুলোকে শুনলাম। এগুলোকে যদি এখন আবার গিয়ে তুমি প্র্যাকটিস করো, দেখো কোথায় এগুলো পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, তাহলেই তোমার এগুলো মনে থাকবে। সবটাই ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো তুমি একটা কাজ করবে সাথী, তোমার যত যে যে সমস্যাগুলো আছে, যেখানে যেখানে তোমার সমস্যা হচ্ছে, এবং আর একটাও জিনিস তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ধরো তুমি আজকে রাত্রি 12টার সময় পড়তে বসলে, ঠিক আছে, তোমার একটা জায়গায় তুমি আটকে গেলে, তুমি আমাকে ছবি তুলে, এবং ছবি যখন তুলবে তখন সোজা করে ছবিটা দেবে, নাহলে আমার ঘাড় বেঁকে যায় দেখতে গিয়ে, বা আমাকে ফোনটা উল্টে দিতে হয়, সোজা করে দেবে ঘুরিয়ে, যাতে পোর্ট্রেট বা ইয়েতে আমি দেখতে পাই। তো তোমরা তখনই ছবি তুলে আমাকে পাঠাবে, বলবে কি সমস্যা হচ্ছে। আমি হয়তো তখনই উত্তর দিতে নাও পারি, কিন্তু এক না এক সময় আমি দেখে উত্তর দিয়ে দেবো। যদি উত্তর না দিই, আমাকে মনে করাবে যে এটা পাঠিয়েছি, এটার উত্তর দিই। সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। প্র্যাকটিস করো, প্রসডিরও করো, রেটরিকেরও করো, ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে আপাতত বলো, না হলে আবার আমরা আরো অনেকগুলো সমস্যা জড়ো করে নিয়ে আর একটা ক্লাসে এই জিনিসগুলো বলতে পারি। সেটা কালকেই হতে পারে, পরশু হতে পারে, পরীক্ষার আগে পরপর অনেকগুলো ক্লাসেস হতে পারে। স্যার প্রসডিটা একটু মানে একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে প্রো বলে ছেড়ে দিই, প্রসডিটা প্রো এরকম হয়ে গেল। একটু বললাম, মানে তো প্রসডিতে তোমার সমস্যাটা কি হচ্ছে সেটা বলো আমাকে। সমস্যা হচ্ছে স্যার, আমি স্ট্রেস আনস্ট্রেস গুলো মার্কিংটা ভুল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না, কিছু কিছু জায়গায় আনস্ট্রেস মনে হচ্ছে, সেগুলো আবার স্ট্রেস দেবো নাকি, এরকম গন্ডগোল। আচ্ছা, স্ট্রেসের জন্য একটা জিনিস বলি, রূপঙ্কর তুমিও এটা শুনতে পারো, যদিও তোমার ডাইরেক্টলি প্রসডি হয়তো নেই, বাট ওয়েট আ মিনিট, ফিফথ না হবে, তোমারও প্রসডি আছে কোনো না কোনো একটা সিলেবাসে দেখলাম। যাই হোক, প্রসডির স্ট্রেস মার্কিং এর যে স্টেপটা, আমরা জানি কোন কোন শব্দের ওপরে সাধারণত স্ট্রেস পড়ে আর কোন কোন শব্দের ওপরে সাধারণত স্ট্রেস পড়ে না। সৈকত বলো। স্ট্রেস পরে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলোর উপর স্ট্রেস পড়ে। বাকিগুলো প্রেফিক্স, সাফিক্স, তারপর প্রিপজিশন, কনজাংশন, এইসবের উপর স্ট্রেস পড়বে না। হ্যাঁ, স্ট্রেস নাউন, অনেক সময় প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই পাঁচটা ধরনের ওয়ার্ডস এর উপরে স্ট্রেস সাধারণত পড়ে। সাফিক্স, প্রেফিক্স, আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশন, উইক ফর্মস অফ ভার্বস, মানে যেমন ওয়াজ, ইজ, এইগুলোর উপরে সাধারণত স্ট্রেস পড়ে না। তাহলে এবার থেকে সৈকত যেটা তুমি করবে, সেগুলো তুমি আগে দেখে নেবে যে কোনগুলো নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আছে, সেগুলোর সিলেবেলগুলো ডিভাইড করে দেবে। সিলেবেলগুলো ডিভাইড করে দিয়ে তুমি সেইভাবে স্ট্রেস মার্কিংটা করবে যে কোন জায়গাটার উপরে স্ট্রেসটা পড়তে পারে। বা তুমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে সব চিহ্নিত করলে, চিহ্নিত করে যদি ওগুলো সিঙ্গেল সিলেবেলের হয়, তাহলে ওটার যে ভাওয়েলটা আছে সেটার উপরে স্ট্রেসটা মার্ক করে দেবে।
যদি ডাবল সিলেবলের হয় তাহলে একটা পার্টের উপর পড়বে, একটা পার্টের উপর পড়বে না। এবার তোমার এটা হতে পারে যে ধরো কারের উপর তুমি ফেলে দিলে, ফিউ এর উপর ফেললে না, কার ফিউ এর মধ্যে, কিন্তু পরে দেখা গেল যে না ফিউ এর উপরে পড়ছে, কারের উপর পড়ছে না, সেটা পরে ঠিক করা যাবে। কিন্তু তুমি আইডেন্টিফাই যদি করে নাও এবং ওই স্ট্রেসগুলোকে যদি মার্ক করে দাও, তাহলেই দেখবে অনেকগুলো তোমার কাছে সহজ হয়ে যাচ্ছে। এবং ধরো একবার তুমি একটা স্ট্রেস, একটা সেন্টেন্সে একটা স্ট্রেস যদি মার্ক করে ফেলতে পারো, তাহলে তার আগে এবং পরে আমরা জানি আনস্ট্রেস হবে। তো তুমি ওই মিডলটার থেকে শুরু করে ডান দিক বাঁ দিক এগোতে পারো। ঠিক আছে, এটা করে একবার দেখতে পারো। হ্যাঁ বলো সৈকত, আরো কি বলছিলে? মাঝখানে কি একটা উদাহরণ দিলেন, ওখানটা কেটে গেছে, শুনতে পাইনি। কারফিউ, কারফিউ বলে একটা শব্দ ইউজ করলো। কারফিউ টোলস দ্য নেল অফ দ্য পার্টিং ডে, এটা ওই একটা কবিতার লাইন। কারফিউ। আর এই যে ডাবল সিলেবল যেগুলো আছে, সেগুলোর কোনটায় স্ট্রেস পড়বে সেটা তুমি শব্দটাকে বলবে নিজের মধ্যে, হ্যাঁ নিজের মধ্যে মানে নিজে মুখে মুখে বলবে, আর দেখার চেষ্টা করবে কোনটার উপর বেশি নিঃশ্বাসটা পড়ছে। কারফিউ, কারফিউ। তাহলে কোনটার উপর স্ট্রেস পড়বে, ক এর উপর না ফ এর উপর? কারফিউ। সৈকত? কারফিউ এর উপর। কারফিউ। আবার শোনো, কারফিউ। তোমার যদি মনে হয় ফিউ এর উপর পড়ছে, তুমি ফিউ এর উপর করে দেখবে, বাট আশেপাশের যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোর উপরও তোমাকে স্ট্রেস গুলো দিয়ে দিয়ে যেতে হবে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোকে চিহ্নিত করো, চিহ্নিত করে স্ট্রেস দাও, তারপরে ওগুলোর আশেপাশে গুলো দেখতে থাকো। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখবে, এটা একটা জেনারেল রুল, এবং তুমি নিজের শব্দগুলোকে জোরে জোরে বলবে। যেমন আমি আবার বলছি কারফিউ, কারফিউ, তালটা কোথায় পড়ছে? কারে, হ্যাঁ কারফিউ, কারফিউ। আবার ধরো ফাদার, ফাদার, তাহলে কোনটার উপর স্ট্রেস পড়ছে সৈকত? ফাদার, ফা, রাইট। ঠিক আছে, তো এরকম করে তোমাকে বুঝতে হবে যে একবার জোরে জোরে মানে প্র্যাকটিসের সময় জোরে জোরে বলবে, এক্সামিনেশন হলে নয়, যে এটার উপর স্ট্রেস পড়ছে, এটার উপর স্ট্রেস পড়ছে। আর বলো, আর কি সমস্যা? স্যার আপনি যে সেকেন্ড ইন্টারনালটা বলেছেন, ওই যে তিনটে তো কোশ্চেন দিয়েছেন, ওই তিনটে নয়, এটা একটাই কোশ্চেন, তিনটে পার্ট আছে। এসএসসি তো? হ্যাঁ 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 হ্যাঁ, জিজ্ঞেস করেছি কি গ্রামারটা কি ইত্যাদি, গ্রামারের কি কি পার্ট ইত্যাদি, এইসব একটাই কোশ্চেন। আচ্ছা, একটাই কোশ্চেন তো 500-600 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? 500 থেকে 600 ওয়ার্ডের মধ্যে, তার বেশি করবে না। তাহলে খাতায় লিখে হ্যাঁ হ্যাঁ, পল্লবী বলো। খাতায় লিখিয়ে পিডিএফ করে দেবো স্যার? না, সেটাই তো বারণ করছি, বারবার বলছি, টাইপ করবে, ছবি থেকে পিডিএফ করবে না। স্যার টাইপটা কিসে করব? তোমার হোয়াটসঅ্যাপ আছে পূর্বাশা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা হোয়াটসঅ্যাপে টাইপ করো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাকে কপি পেস্ট করে একটা ওয়ার্ড ফাইলে করে দেবে। গুগল ওয়ার্ড হতে পারে, গুগল ডক হতে পারে, যে কোনো ওয়ার্ড ফাইল হতে পারে, বা সেটাকে পিডিএফ করে দেবে, তোমার ইচ্ছা। কিন্তু ছবি তুলে দেবে না, ছবি তুলে পিডিএফ করে দেবে না, আমি বুঝতেও পারবো না যে ওটা কি হয়েছে। হ্যাঁ, অঙ্কিতা কিছু বলছিলে, বলো।